বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু ভৌতিক এবং কিছু রহস্যময় গল্প নিয়ে সাজানো আমাদের এই নিবেদন গল্পালাপ। আজকের গল্প গজেন্দ্র কুমার মিত্রের এক রাত্রির অতিথি। গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি জ্যোতির্ময়। শুরু হচ্ছে এক রাত্রির অতিথি। রচনা গজেন্দ্র কুমার মিত্র। বুড়ো মাঝিটাকে তাড়া লাগানো বৃথা জেনেই অনিমেষ বহুক্ষণ আগেই চুপ করে বসেছিল। তার ফলে মাঝি আর আরোহী দুজনেই হাল ছেড়ে নিশ্চিন্ত হয়ে বসেছে। মাঝির বকাটাই রোগ, এমনকি ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল ওইটাই যেন পেশা। ওর বউ কতদিন মরেছে, ছেলের বিয়ে দিয়ে কি ভুল করেছে, জামাই কেন মেয়েকে নেয় না, ছোট জামাইটা জুয়ারি, ছেলেটা নেশা করতে পেলে আর কিছু চায় না। খুব ছেলে বয়সে একবারও কলকাতায় গিয়েছিল, কিন্তু হট্টগোলে মাথা ঠিক থাকে না বলে পালিয়ে আসতে পথ পায়নি। আবার একবার যাবে মা কালীকে দর্শন করতে। ইত্যাদি তথ্য পরিবেশন করবার ফাঁকে ফাঁকে শুধুমাত্র দম নেবার প্রয়োজনে যখন থামে, তখনই শুধু দাঁড় বাইবার কথা মনে পড়ে ওর। সুতরাং শহরে যাবার বাস যে পাবে না তা অনিমেষ আগেই ঠিক করে রেখেছিল, কিন্তু এমন অবস্থায় যে পড়বে তা তো কল্পনাও করেনি। বাস তো নেই, আশেপাশে কোথাও মানব বসতির চিহ্নও যেন চোখে পড়ে না। নৌকা এসে যেখানে ভেড়ে সেখানে বাঁশের মাচা মতো একটা আছে। জাহাজ ঘাটা হলে অনায়াসে সেটিকে জেটি বলা যেত। মাচাতে নেমে অসহায়ভাবে অনিমেষ একবার চারিদিকে তাকিয়ে দেখল। নিচের ময়ূরাক্ষের কালো জল নিঃশব্দে বয়ে যাচ্ছে। তার স্রোতের গতি থাকলেও তবু একটা প্রাণ স্পন্দন বোঝা যেত। এত মন্থর তার স্রোত, এত নিস্তরঙ্গ মনে হচ্ছে সমস্ত জলটা যেন জমাট বেঁধে স্তব্ধ হয়ে আছে। আর তার সেই অতল কালো বুকে কত কি রহস্যময় জীবন স্পন্দনহীন চোখে তার দিকে তাকিয়ে কৌতুকের হাসি হাসছে। ওপারে ভগীরথপুর গ্রাম, বেশ সম্পন্ন গ্রাম, তা সে জানে। বহু লোকের বাস, অনেক পাকা বাড়ি, স্কুল, ডাকঘর সবই আছে, কিন্তু এখান থেকে তার কিছুই দেখা যায় না। ঘাট থেকে উঠে যে রাস্তাটা গ্রামের দিকে গিয়েছে তার সাদা বালির আভাস নিবিড় বনের অন্ধকারে মিশে গেছে একটুখানি গিয়েই। দুদিকে বড় বড় গাছ, কি গাছ তা বোঝা যায় না, কিন্তু তারই অসংখ্য শাখা পল্লব সমস্ত গ্রামটাকে যেন চোখের আড়াল করে রেখেছে। আলোর রেখা পর্যন্ত চোখে পড়ে না। ওপারেই যদি হয় তো এপারের অবস্থা সহজেই অনুমেয়। এপারে যেদিন সে এসেছিল সেদিন দিনের বেলা কোনো গ্রাম ওর চোখে পড়েনি। বাসটা এসে একেবারে এই ঘাটের ধারে দাঁড়ায়। যাত্রীরা সবাই ভগীরথপুর। সেদিন ও দুদিক আম গাছের ঘন বন কাটিয়ে এসেছিল, বেশ মনে আছে। হয়তো ছিল কোথাও ঘরবাড়ি, কিন্তু তা ওর চোখে পড়েনি। পারাপারের জন্য একটা খেয়া নৌকো আছে, চওড়া ভেড়ার মতো প্রকাণ্ড বপু, কিন্তু শেষ বাস চলে যাওয়ার পর আর ওপার থেকে কেউ আসবার সম্ভাবনা নেই জেনে ইজারাদারও বহুক্ষণ বাড়ি চলে গেছে নৌকাটা ওপারে বেঁধে রেখে। বাবু, ভাড়াটা? তারা লাগায় মাঝি। বিহ্বলতা কাটে, কিন্তু যেন আরো ব্যাকুল হয়ে ওঠে অনিমেষ। এই ভাড়াটা কি রে? এই অন্ধকার রাত্রিতে আমি এখন কোথায় থাকবো? তুই তো 1 ঘন্টার রাস্তা 7 ঘন্টায় আমাকে নিয়ে এসে বিপদে ফেললি। এখন নিদেন ওপারে পৌঁছে দে, দেখি কোথায় একটু আশ্রয় পাই কিনা। এবারে এই জঙ্গলের শেষে কি বাঘের পেটে প্রাণ দেবো? চল ওপারে নিয়ে চল। ও টিলা লমাগা। সে কি? কেন রে, কি হয়েছে? তার উত্তরে মাঝি যা বললে তার অর্থ হচ্ছে এই যে ওপারে অন্য নৌকা গেলে ইজারাদার বড্ড বকাবকি করে, পুলিশে ধরিয়ে দেয়। সুতরাং ওপারে যাওয়া তার পক্ষে আর সম্ভব নয়। অনিমেষ তাকে অনেক করে বোঝালো। ইজারাদার যদি বসে থাকতো তো অনিমেষ তাকেই ডাকতো। শুধু ইজারাদার কেন, জনমানবের চিহ্ন থাকলেও মাঝিকে সে এই অনুরোধ করতো না। কোনো মতে তাকে নামিয়ে দিয়ে সে চলে যাক, তাতে যদি কেউ তাকে ধরে অনিমেষই তার জন্য দায়ী থাকবে। ইত্যাদি সব কথার উত্তরে তার সেই একই কথা, উঠি লাড়লম আজ্ঞা। অনিমেষ তখন রাগ করে বললে, তবে তুইও থাক, আমিও তোর নৌকাতেই রাত কাটাই। আজ্ঞা উটিলালম। শুধু তাই নয়,
দাঁড়ের একটা ধাক্কা দিয়ে নৌকাটা খানিক দূরে সরিয়ে নিয়ে গেল। টাকাটা ছুড়ে দেন কেন? বাড়ি চলে যাই। তবে টাকাটাও পাবি না, যা। রাগ করে বলে অনিমেষ। কিন্তু যখন দেখে বুড়োটা সত্যি সত্যি একটা নিঃশ্বাস ফেলে ঘরমুখো হচ্ছে, তখন সে একখানা 1 টাকার নোট দলা পাকিয়ে ছুঁড়েই দেয়। ব্যাস, এরপর সব পরিষ্কার। ঘন বনের নিবিড় অন্ধকার, সামনে অতল শান্ত জলে তারই রহস্য জমাট বেঁধে আছে, আর ওপারে তার চারপাশ ঘিরেও দৈত্যের মতো কতকগুলি গাছপালা ভয়াবহ অন্ধকার বিস্তার করে সমস্ত সভ্যতার চিহ্ন, এমনকি আকাশকেও যে আড়াল করে রেখেছে। বাস এসে দাঁড়ায় এবং ঘুরে যেখানটায়, সেখানে খানিকটা ফাঁকা জায়গা আছে বটে, কিন্তু সে যেন আরো ভয়ঙ্কর। সুটকেসটা মাথার ওপর পেতে সেখানেই জেঁকে বসল অনিমেষ। বাঘ ভাল্লুক যদি সত্যি আসে তো জলে ঝাঁপিয়ে পড়তে পারবে, এখানেই খানিকটা তবু নিরাপদ। খড়খড় করে ঝটপট করে কি একটা পাখি উড়ে বসলো মাথার উপরে। ভয় পেয়ে চমকে উঠল অনিমেষ। কাছেই কোথাও শুকনো পাতার উপর দিয়ে কি একটা সরীসৃপ চলে গেল বোধহয়। সামান্য শব্দ, তবু বেশ স্পষ্ট। জলের মধ্যে হঠাৎ একটা মাছ ডিগবাজি খায়। ওইটুকু আওয়াজ, কিন্তু অনিমেষের মনে হলো যেন বন্দুকের শব্দ হলো কোথাও। বিশ্রী লাগছে। নক্ষত্রের আলোতে যতদূর দৃষ্টি চলে, বহুক্ষণ ধরে হাত ঘড়িতে দেখলেও রাত 9টা। কলকাতায় সবে সন্ধ্যা, কিন্তু এখানে মনে হচ্ছে নিশুতি রাত। এখনো দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। কখন ভোর হবে, তারপর কখন ইজারাদারের ঘুম ভাঙবে, তবে সে একটু লোকালয়ের মুখ দেখতে পাবে। বাস একটা আসে এখানে সকাল 8টা নাগাদ। সন্ধ্যাতে যেটা এসেছে সেটা কাছাকাছি কোনো একটা গ্রামে থাকে। 7টা নাগাদ এখানে এসে দাঁড়ায়, অর্থাৎ প্রায় 12 ঘন্টা এখনো। আচ্ছা, হাঁটলে কেমন হয়? বাসের রাস্তাটা ধরে হাঁটতে থাকলে কি আর একটা গ্রামও পাওয়া যায় না কাছাকাছির মধ্যে? কিন্তু যদি তাকে আশ্রয় দিতে কেউ না চায়, ডাকাত বলে মনে করে, তাছাড়া দুদিক যেন ঘন বন, যদি বাঘ আসে? মুর্শিদাবাদ জেলায় এসব অঞ্চলে প্রায়ই বাঘ বেরোয়। দরকার নেই, 10-11 ঘন্টার সময় একরকম কেটেই যাবে। অমশাই, শুনছেন? বাস মিস করেছেন বুঝি? কোথাও আশ্রয় পাননি? অস্ফুট একটা শব্দ করে চমকে ওঠে অনিমেষ। বরং আঁতকে ওঠে বলাই ভালো। কখন নিঃশব্দে কে একটা পেছনে এসে দাঁড়িয়েছে, অত্যন্ত দ্রুত, যেন একটা কথা শেষ হবার আগেই তার একটা কথা শুরু হয়েছে। এইভাবে পরপর 3টি প্রশ্ন করে আগন্তুকটিও চুপ করে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। অবশেষে মরিয়া হয়েই অনিমেষ ফিরে তাকায়। রোগা কালো গোছের একটা মানুষ, খুব বেঁটে নয়, তাই বলে ঢ্যাঙাও বলা চলে না। উস্কো খুস্কো এক মাথা চুল ও ঘন দাড়ি, কিন্তু আবক্ষ বিস্তৃত নয়। মাঝে মধ্যে কামানো বা ছাঁটা নয়, এমনি দাড়ি, খোঁচা খোঁচা। একখানা খাটো আধ ময়লা কাপড় পরনে, কোঁচার খুঁট গায়ে জড়ানো। মোটা ভুরুর আড়ালে কোটরগত চক্ষুর তীক্ষ্ণ দৃষ্টি নিঃশব্দে শুধুমাত্র চাউনির দ্বারাই যেন অনিমেষের সমস্ত ইতিহাস পূর্বাপর আয়ত্ত করবার চেষ্টা করছিল। বলছিলাম যে আপনি বোধহয় কোথাও আশ্রয় পাচ্ছেন না, না? তাহলে বরং চলুন না, আমার কুটিরে চলুন, কোনো মতে রাতটা কাটিয়ে দেবেন। হায় রে, আগুল লম্বিত কুন্তলা বনমালা শোভিতা কপালকুণ্ডলারা শুধু উপন্যাসেই দেখা দেয়। যাকে নবকুমারের অদৃষ্ট তা নয়, তা বোঝাই যাচ্ছে। তাই বলে কি ওর চেয়ে ভদ্র চেহারা কেউ জুটতে নেই? এ লোকটাকে দেখলেই পাগল বলে মনে হয়। শেষ পর্যন্ত এর আশ্রয় গিয়ে কি আরো বিপদ পারবে? কি বললেন, যাবেন নাকি? আপনি এখানে, মানে? আমতা আমতা করে অনিমেষ। আমার এখানে একটা ঘর আছে, এই যে। লোকটা আঙুল তুলে দেখায়। সত্যিই তো, এই তো, বলতে গেলে তার সামনেই পাড়ের ওপর একখানা খড়ের ঘর। ও অঞ্চলে যেমন হয় তেমন। আশ্চর্য, এতক্ষণ তার চোখে কি হয়েছিল?
লোকটি বোধহয় তার মনের ভাব বুঝেই হেসে বললে, ঘরে আলো ছিল না কি না, তাই অন্ধকারে টের পাননি। আমিও বাড়ি ছিলাম না, নদীর ধার দিয়ে একটু বেড়াতে গিয়েছিলাম। অন্ধকারে একা একা বাড়াতে আমার বেশ ভালোই লাগে। এখানে বাঘের ভয় নেই? আছে বই কি, তবে আমার অত ভয় নেই। মরবার ভয় করি না, করে লাভই বা কি বলুন, মরতে তো একদিন হবেই। না, লোকটাকে ঠিক পাগল বলে মনে হয় না। চলুন ঘরে বসেই বরং কথাবার্তা হবে। লোকটা তাড়া লাগায়। চলুন বলে সুটকেসটা মাথায় তুলে নেয় অনিমেষ। একখানা নয়, দুখানা পাশাপাশি ছোট ঘর, সামনে এক ফালি দাওয়া। ভেতর দিকে আরো কি আছে তা ওর নজরে পড়ল না। বেশ ঝকঝকে করে নিকানো পরিচ্ছন্ন দাওয়া। লোকটা আগে আগে পথ দেখিয়ে নিয়ে গিয়ে দাঁড়ান আলো জ্বালি বলে ওকে দাওয়াতেই দাঁড় করিয়ে রেখে দ্বার খুলে ভেতরে ঢুকল। তালা চাবির বালাই নেই, দৌড় শুধু ভেজানোই ছিল। ঠেলা দিতেই নিঃশব্দে খুলে গেল। ভেতরে ঢুকে আশ্চর্য রকম ক্ষিপ্রতার সঙ্গে একটা আলো জ্বেলে লোকটি বললে, আসুন, ভেতরে আসুন। ঘরে আসবাবপত্র বেশি ছিল না। একটি তক্তপোষের ওপর একটা মাদুর বিছানো। শয্যা বলতে এই একটা বালিশ পর্যন্তও নেই। এক পাশে একটা দড়িতে টাঙানো খান্দুই কাপড়, তার মধ্যে একটা লাল। মেঝেতে জলের মেটে কলসি, একটি ঘটি এবং পিতলের পিলসুজে একটা মাটির প্রদীপ। এছাড়া আর কোথাও কিছু নেই। বসুন বসুন, ওই চৌকিটার ওপরেই বসুন। তারপর খানিকটা নিঃশব্দে দাঁড়িয়ে নিজের দুই হাত ঘষে কেমন একরকমের বিচিত্র হাসি হেসে বললে, ভালো বিছানা নেই আমার, ওই সুটকেসটা মাথায় দিয়েই শুতে হবে। আর খাবারও তো কিছু দিতে পারবো না, আমার ঘরে কিছুই নেই। আপনি মদ খান? যেন একটা আকস্মিক উগ্রতা দেখা যায় ওর প্রশ্ন করবার ভঙ্গিতে। না না, রক্ষে করুন, কিছু ব্যস্ত হবেন না আমার জন্যে, এই আশ্রয় পেয়েছি এই ঢের। ওই আশ্রয়টুকুই যা, বাঘ ভাল্লুকের হাত থেকে তো বাঁচলেন অন্তত, তা আশ্রয় ভালোই। ঘরখানা মন্দ নয়, কি বলেন? বলতে বলতে হেসে ওঠে সে। সাদা ঝকঝকে দাঁত কালো দাড়ির ফাঁকে চকচক করে। অনিমেষের যেন ভালো লাগে না ওর ভাবভঙ্গি। আবারও সেই সন্দেহটা মনে জাগে, পাগলের পাল্লা এসে পড়ল নাকি। আপনি এখানে কি করেন? আপাতত কিছুই না। আচ্ছা বসুন, আমি আসি। হাত মুখ ধোবেন নাকি? ধুতে পারলে ভালোই হতো। না থাক, দরকার নেই। লোকটি বেরিয়ে গেল। অনিমেষ স্তব্ধ হয়ে বসেই রইল। ভালো বোধ হচ্ছে না ওর, কেমন একটা অস্বস্তি হচ্ছে। কি করে লোকটা এখানে এমন একাই বা থাকে কেন? ঘরে কোনো রকম কিছু খাবার নেই, তো ও নিজে কি খায়? চোর ডাকাত নয় তো? লোকজন ভুলিয়ে এখানে এনে শেষে ঈশ্বর বাঁচিয়েছে, ব্যাগে ওর খান কত কাপড় জামা ছাড়া আর কিছুই নেই। পকেটেও মাত্র টাকা 6 আছে। কিন্তু একটু পরেই সমস্ত দেহ হিম হয়ে ওর মনে পড়ে এই সব উদ্দেশ্য যারা নিয়ে আসে, ভুলিয়ে টাকা না পেলে আরো হিংস্র হয়ে ওঠে। তাছাড়া মেরে ফেলেও দেখবে কি আছে। ওদের দেশে একবার খুব ডাকাতের উপদ্রব হয়েছিল। তারা একটি লোককে খুন করার পর পেয়েছিল মাত্র একটি আধলা। কখন গৃহস্বামী আবার নিঃশব্দে ওর কাছে এসে দাঁড়িয়েছে অনিমেষ টেরও পায়নি, যদিও খোলা জানলার দিকে চেয়েই বসেছিল। আশ্চর্য, লোকটি বললে, এখনই শুয়ে পড়বেন নাকি? যদি ঘুম পেয়ে থাকে তো স্বতন্ত্র কথা, নইলে একটু বসি। কতদিন লোকের সঙ্গে কথা কইতে পাইনি। বলেন তো দুটো কথা কই বাঁচি। এখানে তো লোকজন নিয়েই আসেও না কেউ। অনিমেষ আবার পূর্বের প্রশ্ন ছেড় টানল। তা এমন একটা জায়গায় আপনি থাকেন বা কি করে? সেই হাসি গৃহস্বামীর মুখে, তেমনই নিঃশব্দ হাসি। দাড়ির ফাঁকে শুভ্র দন্তে সেই বিজলি প্রকাশ। ভয় নেই, ভয় নেই। আমি চোর ডাকাত নই, পাগলও নই।
ঘরে কিছু নেই মানে আমার যে কিছু দরকার নেই, থাকারও দরকার হয় না আমার। কেন জানেন? তারপর কতটা অসংলগ্নভাবেই বলে ওঠে, আমি সাধক, তান্ত্রিক, সন্ন্যাসী। সন্ন্যাসী? অবিশ্বাসের দৃষ্টিতে চাকায় অনিমেষ। অপ্রতিভ হয়ে লোকটি বলে, না, সন্ন্যাসী মানে ঠিক অভিষিক্ত সন্ন্যাসী নই, তবে সাধক বটে। উবু হয়ে ঘরের মেঝেতে বসলো লোকটা। কিছুক্ষণ মৌনভাবে থেকে বললে, তাহলে আপনাকে বলেই ফেলি সেটা। কাউকে কখনো বলিনি, বলবার সুযোগও বিশেষ পাইনি। এই অঞ্চলেরই লোক আমি, বুঝলেন। ছেলেবেলা থেকেই নানা বইতে তান্ত্রিক সন্ন্যাসীদের অদ্ভুত সব ক্ষমতার কথা মনে পড়ে ওই দিকেই মনটা ঝোঁকে। মনে হতো আমিও ওইসব সাধনা করে সিদ্ধ হব, তারপর প্রাণ ভরে পৃথিবীর সব ঐশ্বর্য ভোগ করব। আর আমার ভাইকে, হায়রে, তখন কি জানতুম যে যে ভোগে উদ্দেশ্যে সাধনা করতে এসে সিদ্ধি তো দূরের কথা, সমস্তই খোয়াতে হবে একে একে। এই বলে লোকটি চুপ করল। এতক্ষণে অনিমেষও অনেকটা সহজ হয়েছে। লোকটির ভাবভঙ্গি আর কথাবার্তায় সত্য কথা বলেই মনে হচ্ছে ওর। দুশ্চিন্তা অনেকখানি কমে গেল। লোকটি বলল, বাড়ি আমার এই অঞ্চলে নয়, বাড়ি সেই 5 ফুঁড়ির কাছে। এখানে কেন এলুম বলছি, দাঁড়ান। বলেছি আপনাকে, ছোটবেলা থেকেই ওই দিকে ঝোঁক গিয়েছিল। স্কুলের পড়া আর হলো না, তার বদলে যত সব ওই সব ধরনের বই পড়তে লাগলো। পড়তে পড়তে বিশ্বাসটা খুব পাকা হয়ে গেল। কিন্তু গুরু কই, দু একটা সন্ন্যাসী যে হাতের কাছে পেলুম, দেখলুম সব বাজে, কেউ কিছুই জানে না। অথচ পথ দেখাবে এমন লোক না পেলে এগোবো কি করে? মনটা বড়ই চঞ্চল হয়ে উঠল, বুঝলেন। খাবার চিন্তা ছিল না, মাথার ওপর বাবা, বড় ভাই ছিল, জমি জমা তারাই দেখাশোনা করতো। অবশ্য আমিও বকুনি খেয়েছি ঢের, কাজকর্ম কিচ্ছু করি না বলে, কিন্তু সে গায়ে মাখিনি। তবে যত দিন যেতে লাগলো মনটা ততই ব্যাকুল হয়ে উঠল। শেষমেশ আমারই 23-24 বছর বয়সের সময় বাড়ি থেকে সামান্য কিছু টাকা নিয়ে বেরিয়ে পড়লুম। তবে বেশ বুঝেছিলাম ঘরে বসে আর কিছু হবে না। এ তীর্থ ও তীর্থ করে অনেক দেশে ঘুরলুম, ভালো চাকরি বা বিয়ে করার অনেক সুযোগও পেয়েছিলুম। সংসার মশাই মায়ার ফাঁদ পেতে রেখে দেয় সারা জগতে। যাই হোক, সেদিকে মন ছিল না বলে কেউ বাঁধতে পারলে না। এইভাবে ক্রমশ হতাশ হয়ে উঠছি। তখন একদিন বাড়ি ফেরার পথে, বলতে গেলে বাড়ির কাছে এসেই, হঠাৎ একজনকে পেয়ে গেল। বক্রেশ্বরের শ্মশানে এক সাধু থাকেন শুনেছি। উলঙ্গ হয়ে শ্মশানে শুয়ে থাকেন। কেউ খেতে দিলে খান, নইলে এমনি বাঁচেন। কাঁচা মাংস, পাতা লতা, এমনকি বিষ থাকেতেও তার আপত্তি নেই বোধ হয়, এমন নিষ্প্রিয় তিনি। খোঁজ করে গেলুম, প্রথম তো দেখাই পাওয়া যায় না। 3 দিন ধরে ধর্ণা দিয়ে পড়ে থাকতে দর্শন পেলুম। বিপুল দেহ, তীক্ষ্ণ দৃষ্টি, পাগলের মতো ভাবভঙ্গি, কিন্তু পাগল নন। একদিন আমার চোখের সামনে শিয়ালের দেহ ধরে বনের মধ্যে গিয়ে সেঁধুলেন, কেউ আর খুঁজেই পেল না। তখন বুঝলুম যে এতদিন ধরে যাকে খুঁজছিলাম, এতদিনে তাকে পেয়েছি। অনিমেষের মনেও ততক্ষণে গল্প জমে উঠেছে। লোকটি থামতেই সে বললে, তারপর? লোক তো পেলুম, তাকে ধরি কি করে? কিছুতেই ধরা দেয় না। কিছু বলতে গেলে শ্মশানের পোড়া কাঠ তুলে তেড়ে আসে। একদিন খুব কান্নাকাটি করতে সব শুনলাম মন দিয়ে, কিন্তু তারপর যা বকুনিটি দিলে, বললে, ভালো চাস তো এসব মতলব ছাড়, সাধনা করবি তুই? ওই 150 টাকা বানিয়ে তোর কাজ নয়, বুঝলি, মরবি একেবারে। তাছাড়া ভোগ করবার জন্য এসব কাজ করতে যে আসে, তার একুল ওকুল সব যায়।
রামকৃষ্ণ পরমহংসের গল্প পড়িসনি? মাকে বলেছিল, মা অষ্টসিদ্ধিতে, হৃদে বলেছে চাইতে। মা বললেন, কাল সকালে এর উত্তর পাবি। পরের দিন সকালে দৌড় খুলতেই নজরে পড়ল একটি ছেলে মেয়ে ওইদিকে ফিরে সৌজ করতে বসেছে। পরমহংস অপ্রস্তুত হয়ে ফিরে এসে ভাগ্নেকে এই মারে তো সেই মারে। বুঝলি, এমন তুচ্ছ নই নয়। ঘরের ছেলে ঘরে ফিরে যা, বিয়ে থাকো আর ভগবানকে ডাক, নয়তো কুল গুরুর কাছে দীক্ষা নিস। অনেক কাকুতি মিনতি করলুম, বাবার আর দয়া হলো না। আমি কিন্তু মশাই হাল ছাড়বার পাত্র নই। ওইখানেই পড়ে রইলুম। বলতে গেলে না খেয়ে দে আর গোপনে ওইদিকে নজর রাখলুম, যদি আসল প্রক্রিয়ার কিছু হদিশ পাই। বুঝলেন না? এতদিন কি আর বৃথাই এই লাইনে ঘুরছি? আসল মানুষ না পাই, ওদের ভেতরের কথা কিছু কিছু জেনেছি বই কি। তারপর কি হলো মশাই, আরও দু একজন সাধক ভৈরবী এসলো সেখানে বাবার সঙ্গে দেখা করতে। গোপনেই এলো, কিন্তু আমি তো এখানেই পড়ে থাকি। আমাকে এভাবে কি করে ওদের পরপর কদিন চক্রে বসলো, তাও দেখলুম, মনে হলো আর কি সব শিখে গেছি। ওখান থেকে রওনা হয়ে আর বাড়ি ফিরলাম না। নির্জন স্থান, অথচ শ্মশান, লোকালয় কাছে, খুঁজতে খুঁজতে এখানে এসে পড়লাম। পথে নলহাটিতে একজন তান্ত্রিকের কাছে দীক্ষাও নিয়ে এলাম। নিজের অজ্ঞাতে অনিমেষ যেন একটু সরে বসে, তারপর বলে, আচ্ছা, বিঘ্ন কীরকম? ভয় পেলেন শুনেছি তো। এরকম সাধনায় বসলে প্রথম প্রথম নানা রকম ভয় দেখায়, কিন্তু সেটা শুধু পরীক্ষা করবার জন্যে। আপনি তো সেরকম শুনেছিলেন নিশ্চয়ই, তবে ভয় পেলেন কেন? লোকটা হাসলেন আবারও। কাউকে ছেলে মানুষই করতে দেখলে বিজ্ঞ মানুষেরা যেমন করে হাসে, কতকটা তেমনই হাসি। বললে, জানে তো সবাই, কিন্তু শোনা এক জিনিস আর অভিজ্ঞতাটা আরেক। তেমন অভিজ্ঞতা হলে বুঝতেন। শুনবেন কেমন? মরার বুকের ওপর বসেছি আসন করতে, মরার খুলিতে করে মদ খাচ্ছি, মনে ভয় ডর কিছুই নেই, সেই বিশ্বাস হয়েছিল। কিন্তু সেই লোকেরই বুকের মধ্যে হিম হয়ে গেল সব শুনে। না না, তেমন ভয়ানক কিছু নয়। প্রথম শুরু হলো শুধু ফিস ফিস কথায় শব্দ, খিলখিল হাসি, চাপা হাসি। ক্রমে সেটা বাড়তে লাগলো। মনে হলো 10 জন, 100 জন, হাজার হাজার। আপনার চারপাশে যদি লক্ষ লোকের ফিস ফিস কথারই শব্দ হতে থাকে তো কেমন মনে হয়? আর তার সঙ্গে চাপা এক ধরনের খিলখিল হাসি। তবু আমি স্থির হয়ে আসনেই বসে রইলুম, নড়লুম না, যদিও কাজে মন দিতে পারলুম না। এটাও ঠিক। তারপর মশাই, স্পষ্ট দেখতে লাগলো শ্মশানের মাটি ফুঁড়ে ফুঁড়ে যেন মরাগুলো উঠছে। কত কাল থেকে মরেছে সব, কত হাজার বছর ধরে। এক একজনের সে বিভৎস চেহারা, রোগে যন্ত্রণায় বিকৃত মুখ। কেউ বা খুন হয়েছিল, কেউ বা ঠ্যাঙারের হাতে প্রাণ দিয়েছে, কেউ বা গলায় দড়ির মরা। সেই ঠিক অবস্থায় সে উঠছে, তেমনি কন্দ কাটা বা হাড়গোড় ভাঙা অবস্থায়। সকলেরই মুখে রাগ, চোখের দৃষ্টিতে আগুন। তারা সবাই আঙুল তুলে শাসাতে লাগলো। পাপিষ্ঠ, তুই এখানে কেন? শ্মশান অপবিত্র করতে এসেছিস? চলে যা, দূর হয়ে যা। জানিস না এখানে আমরা পাহারা দিচ্ছি? মনে পাপ নিয়ে তুই এসেছিস শ্মশান জায়গাতে? চলে যা। তার মধ্যে একজনের আবার শুধু কঙ্কাল, বোধহয় তাকে পুঁতে রেখেছিল কোথাও মেরে, তারপর তাকে তুলে পোড়াতে হয়েছে। সেটাই সবচেয়ে কাছাকাছি এলো। মুখে শুধু একই শব্দ, দূর হ, দূর হ। ভয় পেলাম খুব, তবু জানি একবার ভয় পেলেই গেল চিরকালের মতো। প্রাণপণে চেঁচিয়ে উঠলুম, যাব না, যাব না, যাব না, যাব না, উঠবো না আমি। ব্যাস, সে আর যায় কোথা?
সেই কঙ্কালটা আরো এগিয়ে এসে তার সেই অস্থিময় আঙুল কটা দিয়ে আমার গলাটা চিপে ধরলো। ও- ও সে কি চাপ! যেন মোটা লোহার সাঁড়াশি। কত চেষ্টা করলুম মুক্ত হবার, কিন্তু সে বজ্র কঠিন মুষ্টি খুলে কার সাধ্য! দম বন্ধ হয়ে গেল। বুকে সে এক অসহ্য যন্ত্রণা। মনে হলো যেন দেহের প্রতিটি শিরা ফেটে যাচ্ছে। আকলি বিকলি করতে লাগলো এক ফোঁটা হাওয়ার জন্যে। সে হাওয়া চারিদিকেই রয়েছে, তবু এক বিন্দুর মধ্যে নিতে পারলাম না, বরং আরো চেপে ধরতে লাগলো সেই সাঁড়াশির মতো আঙুলগুলো। সে এক অদ্ভুত অভিজ্ঞতা। আপনাকে কি বলবো? তারপর? রুদ্ধ নিঃশ্বাসে প্রশ্ন করে অনিমেষ। তারপর আবার সেই হাসি। তারপর আর কি, মুক্তি। সেই থেকে ঘুরে বেড়াচ্ছি এখানে। কাজ নেই, কামাইও নেই। জায়গাটার মায়া ছাড়তে পারছি না। সবচেয়ে কষ্ট হয় কথা কইবার লোক নেই বলেই। কি? কিন্তু কথা কইতে গিয়েও একটা অজ্ঞাত আতঙ্কে অনিমেষের গলা কেঁপে যায়। আপনি মুক্তি পেলেন কি করে? তা আমি জানি না। এক সময় দেখলুম যে আমি দাঁড়িয়ে রয়েছি আমারই ভূতপূর্ব আশ্রয়, অর্থাৎ দেহটার পাশে। যারা এসেছিল তাদেরও তো কাজ শেষ, তারাও সব যে যার মতো মিলিয়ে গেছে। এক সময় সব কিছুর শান্তি। তবু বুঝতে কয়েক মিনিট দেরি লাগে অনিমেষের। কথা কইতে গিয়েও গলার স্বর বিকৃত হয়ে যায়। তার মানে কি? আপনি বলতে চাইছেন যে আপনি তখনই মারা গেলেন? আপনি কি মরা? প্রশ্নের শেষ অংশটা আকস্মিক আর্তনাদের মতো চিৎকারে পরিসমাপ্ত হয়। কিন্তু সে প্রশ্ন করছে কাকে? কেউ তো নেই। শুধু সে একা বসে আছে ঘরে। বাকি জিনিসগুলো ঠিক আছে, পিদিমটা তেমনই জ্বলছে। শুধু উঁচু হয়ে বসে যে লোকটা কথা বলছিল সে আর নেই। কোথা দিয়ে চলে গেল লোকটা? কখন উঠে গেল তার চোখের সামনে দিয়ে? বারবার এই ব্যাকুল প্রশ্ন ওর মনে উঠতে লাগলো, কিন্তু উত্তর দেবে কে? খানিক পরে আসলো প্রশ্নটা, আবার প্রবল হয়ে উঠল। তাহলে কি লোকটা যা বলে গেল তাই সত্যি? ও লোকটা মানুষ নয়, অশরীরী, বিদেহী আত্মা। খাবার কিছু লাগে না ওর, বলেছিল বটে। মরবারও ভয় নেই। গায়ে কাঁটা দিয়ে ওঠে অনিমেষে। কিন্তু সে শিক্ষিত ছেলে, বিজ্ঞান পড়া ছেলে। এসব মিথ্যে কল্পনা আত্মসম্মোহন বলেই জানে। সে বিশ্বাস করতো না এই কথা যে এই বিংশ শতাব্দীর মধ্যভাগে বসে সে ভূত দেখেছে। আচ্ছা, ছায়া পড়েছিল কি ওর? মনে করবার চেষ্টা করে অনিমেষ। সত্যিই কি লোকটা তার সঙ্গে তামাশা করছিল? আগে যা ভেবেছিল তাই, ডাকাত বা ঠ্যাঙারে জাতীয়। ভয় দেখিয়ে গেল, এরপর কাজ হাসিল করা সহজ হবে ভেবে মনকে প্রবোধ দেয় সে। এইটে হওয়াই সম্ভব। ভূত হলে আলোয় থাকবে কি করে? বদমাইশ। আরো বেশি ভয় দেখাবার জন্য ম্যাজিক ওয়ালাদের মতো চোখের নিমেষে সরে গেছে। দোরটা বন্ধ করে দেবে নাকি? দেওয়াই উচিত। পালাবে কোথায়? পালাবে এই অন্ধকারে? আরো তো ওদের কবলে গিয়ে পড়তে হবে। সে দেখতে পাবে না ওদের, ওরা দেখবে। তার সে দৌড় বন্ধ করে থাকা মন্দ নয়। যা হবার হবে। আলো তো থাকবে এখানে, লোকগুলোকে চোখে দেখা যাবে। অনিমেষ অতি কষ্টে উঠে দাঁড়ায়। হাতে পায়ে যেন জোর নেই। কোনো মতে উঠে গিয়ে সন্তর্পণে দৌড়টা বন্ধ করে দিল। ভাগ্যিস ভেতরে খিল আছে, বেশ মজবুত খিল। দেখে শুনে ভালো করে বন্ধ করে দিল। যাক, নিশ্চিত। কিন্তু এ কি? হঠাৎ আলোটা নিভে গেল যে! মুহূর্তের মধ্যে কোনো রকম নোটিশ না দিয়ে ঘরটা তার চারপাশ নিশ্ছিদ্র অন্ধকারে ভরে গেল। তেল ছিল না, কিন্তু তাহলে একটু একটু করে ম্লান হয়ে আসবে। তবে ভয় ওর গাটা
হিম হয়ে গেল। তবে কি ঘরের মধ্যে কেউ ছিল? এখন ফু দিয়ে নিভিয়ে দিল। সেই লোকটাই কি হয়তো তক্তপোষের নিচে ঢুকে গিয়েছিল তখন, সেইখানেই লুকিয়েছিল, তাই সে ওর চলে যাওয়াটা লক্ষ্য করেনি। নিশ্চয়ই তাই। কি সর্বনাশ! এ যে হিতে বিপরীত হলো। ওদের হাত থেকে বাঁচতে গিয়ে একেবারে ওদের মুঠোর মধ্যে এসেই পড়ল। পকেটে দেশলাই পর্যন্ত নেই। ব্যাগটাই বা কোথায়? চৌকিটা যে ঠিক কোন দিকে তার মনে পড়ছে না। উফ, কি বদমাইশ লোকটা! ক্রুদ্ধস্বরে হয়তোবা একটু ভীত কণ্ঠে অনিমেষ বলে উঠল, কে কে ওখানে? আলো জ্বালা বলছি শিগগিরি, নইলে ভালো হবে না। দেখিয়ে দেবো মজা। কে? আলো জ্বালো। নিস্তব্ধ চারিদিক, কোথাও একটা জনপ্রাণী পর্যন্ত নেই। রহস্যময় সুগভীর স্তব্ধতা। ঘরে কি জানলা ছিল? তাও তো ওর মনে পড়ছে না ছাই। জানলা খুলে দিলে তবু একটু নক্ষত্রের আলো আসে। অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকেও জানলা কোন দিকে ঠিক মনে পড়ল না। আচ্ছা, একটু এগিয়ে গেলেই তো দেওয়াল। হাতড়িয়ে দেখতে কি দোষ? পরক্ষণে মনে পড়ল, আরে আচ্ছা, বোকা তো সে। দরজা রয়েছে, খুলে বেরিয়ে পড়লেই তো হয়। ঘরের অন্ধকারের চেয়ে বরং বাইরের অন্ধকার ভালো। নক্ষত্রের আলো আছে। ব্যাগটা যাগ্গে প্রান্তবাচক। যেদিকে দৌড় দিয়েছে এইমাত্র সেই দিকেই হাত বাড়ালো। কই সে দরজা? ও তো দরজা সবে বন্ধ করে এ পাশে ফিরেছে আর আলো নিভেছে। তবে কি দিক ভুল করেছে? এদিকে দরজা ছিল না। আন্দাজে আন্দাজে এগিয়ে যায় সে। এইটুকু তো ঘর, দেওয়াল হাতড়ে হাতড়ে ঘুরলেই দরজা পাবে। শুধু ভয় হচ্ছে ও লোকটা না এই সুযোগে পেছন থেকে মেরে বসে। কিন্তু উপায়ই বাকি, এদের কবলে যখন এসেই পড়েছে। মরিয়া হই এগোয় অনিমেষ। এক পা করে যতটা সম্ভব নিঃশব্দে এগোয়। 1, 2, একই, এই যে 20 পা হয়ে গেল। ঘরটা যতদূর আন্দাজ হয় 10-12 ফুটের বেশি হবে না লম্বায়। নেহাতি ছোট ঘর, অথচ 20 পা মানে অন্তত প্রায় 15 ফুট। আরো 2 পা, আরো 10, আরো 20। একই, সে মাঠে চলছে নাকি? কিরকম হলো? 40 পা চলার মতো ঘর তো নয়, কোনাকুনি হাঁটছে। তাতেই বা এত দূর হবে কেমন করে? তবু আরো কয়েক পা এগিয়ে যায় সে। হয়তো চলতে চলতে কখন গতি বেঁকে গিয়েছে, সোজা হয়ে হাঁটতে আরো খানিকটা। না, তবু দেওয়াল নেই। রহস্যময় অন্ধকার। অন্তত শূন্যতা, বাইরের মুক্ত শূন্যতা নয়। 4 দেওয়ালে চাপা। তবু তা অন্তত। এইবার কপালে ঘাম দেখা দেয় অনিমেষের। এতক্ষণ ডাকাতের ভয়ে যা হয়নি, এইবার তাই হলো। পা দুটো কাঁপতে লাগলো থরথর করে, একেবারে যেন ভেঙে এলো। অসহায়ভাবে সেইখানেই বসে পড়ল অনিমেষ। এ তার কি হলো? কি চক্রান্তে জড়িয়ে পড়ল সে? তবে কি সে লোকটা অশরীরী? সত্যি সত্যি সে কি তাহলে কোনো প্রেত জুনির মায়াতে এসে পড়েছে? বিহ্বল হয়ে ভাবে অনিমেষ, কি করবে, কিন্তু কোনো পথ দেখতে পায় না। ওই যে কারা আসছে না? হ্যাঁ, ওই তো কত লোকের পায়ের আওয়াজ। অন্তত 8-10 জনের কম নয়, কিংবা আরো বেশি হবে। এই বাড়ির কাছে আসছে। ওই দাঁড়ায় উঠল। ও মশাই, শুনছেন? ও মশাই। গলা দিয়ে স্বর বেরোলো না। টাকরা শুকিয়ে গিয়েছে, গলা কাঠ। কিন্তু ওরাই যদি ডাকাতের দল হয়, তা হোক, তবু তো তারা মানুষ। ভয় হয় একটু অনিমেষের। তাহলে অন্তত একটা প্রেতের মায়া নয়। আহ, বাঁচা গেল। হ্যাঁ, ডাকাতি। নইলে ওরা অমন করে ফিসফিস করে কথা বলছে কেন? বহু লোক যেন পরস্পরের সঙ্গে ফিসফিস করে কথা বলছে। আরো লোক বাড়ছে, আরো পায়ের শব্দ, বহু ফিসফিস করে কথা বলার আওয়াজ। এ কি? ওরা কি ঘরে ঢুকছে নাকি? কেমন করে ঢুকলো? ওর চারিদিকের শব্দগুলো এগিয়ে আসছে, ওর চারপাশে, খুব কাছে। খিলখিল করে চাপা হাসির শব্দ,
অনেক হাসছে, কিন্তু শব্দটা খুব জোর নয়। মাথা থেকে পা পর্যন্ত বরফ নেমে যায় দেহের মধ্যে। হাতে পায়ে যেন কোনো সার থাকে না। আতঙ্ক যে এমন জিনিস তা আগে অনিমেষ কল্পনাও করেনি। মস্তিষ্ক শুদ্ধ যেন নিষ্ক্রিয় হয়ে আসছে। চিৎকার করবে, সাধ্য নেই। পালাবে, পথ কই। কিন্তু কিছু তো একটা করা উচিত। লোকগুলো যেন ওকে ঘিরে ধরেছে। তাদের নিঃশ্বাস দূষিত, তীব্র, উষ্ণ নিঃশ্বাস ওর সর্বাঙ্গে। মনে পড়ে গেল লোকটার বর্ণনা। সেও তো এমনই ফিসফিস শব্দ শুনেছিল, এমনই হাসি শুনেছিল। তারপর সেই মৃতের পুনরুত্থান, সেই কঙ্কালের অভিযান, তারও অদৃষ্টে কি তাই হবে? সে তো কখনো দোষ করেনি। সে তো সাধনা করতে আসেনি সবের বুকের ওপর। অকস্মাৎ কে একজন হা হা করে হেসে উঠল তারই আশেপাশে কোথাও। তীক্ষ্ণ চোরা গলায় সে হাসি, মনে হলো যেন তার চারপাশের অন্ধকারকে বিদীর্ণ করে ছড়িয়ে পড়তে চাইছে। আবার চারিদিকের দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছে তারই চারিদিকে। বহুক্ষণ ধরে যেন সেই হাসির শব্দ ধ্বনিত আর প্রতিধ্বনিত হতে লাগলো তাকে ঘিরে। বিশ্রী, তীক্ষ্ণ একটা উপহাসের হাসি। সে হাসির জাল যেন তাকে চারিদিক থেকে বেড়ে ধরেছে। আর নিস্তার নেই। প্রাণপণ চেষ্টায় চিৎকার করে উঠল একবার অনিমেষ। হে ভগবান, এই কি করলে? সত্যিই তো, ভগবানের কথা তো তার মনেই ছিল না। তাকে তো সে ডাকেনি। হে ভগবান, হে হরি বাঁচাও, হে রামচন্দ্র। আর কিছু মনে এলো না তার। গায়ত্রী মনে আছে কি? হ্যাঁ আছে। পৈতেটা কোথায়? সুগভীর ক্লান্তি আর অসম্ভব তন্দ্রায় সমস্ত চৈতন্য শিথিল হয়ে আসে ওর। শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের এক রাত্রির অতিথি। গল্পের সূত্রধার, গল্প পাঠ এবং গল্পের উপসংহার পাঠে আমি জ্যোতির্ময়। সাউন্ড এবং স্পেশাল এফেক্টসে আমি জ্যোতির্ময়। আগামীতে এরকম আরও ভৌতিক এবং রহস্যময় গল্প নিয়ে হাজির হবে আমাদের গল্পালাপ। ততদিন বাড়িতে থাকুন, সুস্থ থাকুন এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে চলুন সবাই একসাথে কোভিড-19-এর বিরুদ্ধে লড়াই করি। আপনাদের ভৌতিক কোলাজে যদি এরকম কোনো গল্প থেকে থাকে তাহলে সেটা কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।